আমাদের টেক সাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসসি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকের ভিডিও শুরুতেই বলবো যে আজকে সপ্তাহের প্রথম দিন টেকনোলজির দুনিয়াতে, তাই আজকে যথারীতি প্রচুর খবর আছে। ভিডিও শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের পরিবারে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের সাথে থাকুন। তাহলে আর সময় নষ্ট না করে চলুন আমরা সরাসরি টেক নিউজে ঝাঁপিয়ে পড়ি। প্রথম খবরেই বলবো যে স্যামসাংয়ের ফ্যানদের জন্য, স্যামসাংয়ের গ্রাহকদের জন্য একটা খারাপ খবর আছে। হ্যাঁ, আজকের টেক নিউজ খারাপ খবর দিয়েই আমরা শুরু করব। স্যামসাং গ্যালাক্সি S21 FE অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি S21 যে ফোনটা বেরিয়েছিল, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন, এখনও অবধি সেরা ফোন, সেই ফোনটার একটা ফ্যান এডিশন অর্থাৎ সামান্য লাইটার ভার্সন, দাম একটু কম হবে, কিছু কম্প্রোমাইজেশন থাকবে। তো সেই ফোনটা যে আসার কথা ছিল, অনেক স্যামসাং ফ্যান সেই ফোনটার জন্য ওয়েট করছিলেন। অবশ্যই ভালো ফোন হতে পারতো, কিন্তু একটা নতুন খবর এটাই যে সেই ফোনটা আসছে না। কিন্তু এই খবর মার্কেটে রটে যাওয়ার পর স্যামসাং নিজেদের তরফ থেকে একটা ক্ল্যারিফিকেশন দিয়েছে। তারা বলেছে যে এখন চিপ শর্টেজের জন্য এই ফোনটা হয়তো এই মুহূর্তে আসবে না, তবে ভবিষ্যতে আসতেও পারে। একটা অনির্দিষ্টকালের জন্য এর লঞ্চ ইভেন্ট তারা পিছিয়ে দিয়েছে। অগস্ট মাসে এই ফোনটা লঞ্চ হতে পারতো, কিন্তু এখন আমরা কেউ জানি না এই ফোনটা কবে আসবে এবং আদৌ আসবে কিনা। তো স্যামসাংয়ের গ্রাহকদের জন্য একটু দুঃখের খবর অবশ্যই। এবার ওয়ানপ্লাসের গ্রাহকদের জন্য একটা দুঃখের খবর বলি। OnePlus Nord 2 এই ফোনটা আসছে না, এটা কোনো দুঃখের খবর হতে পারে না। OnePlus Nord ভালো ফোন ছিল, বেশ হাইপ তৈরি হয়েছিল এবং গ্রাহকরা কম দামে ওয়ানপ্লাসের ফোন পেয়ে খুশিই হয়েছিলেন। কিন্তু নর্ডের যে সাকসেসর Nord 2 যেটা আসবে, সেই ফোনটা কেমন হবে এই নিয়ে জল্পনা কল্পনা চলছে এবং জানা যাচ্ছে এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর থাকবে, অর্থাৎ ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে। এই ফোনটাতেও অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 90 হার্জ রিফ্রেশ রেট থাকবে এবং সনির ক্যামেরা সেন্সর থাকবে ব্যাক সাইডে। সনি IMX768 একটা 50 মেগাপিক্সেলের সেন্সর, যেটা ভালো ফটো তুলবে আমরা আশা করছি। সেক্ষেত্রে OnePlus Nord 2 সম্ভবত ভালো ফোন হতে পারে, এটা গ্রাহকরা আশা করছিল। কিন্তু তাদের মন ভেঙে গেছে যখন তারা দেখতে পেয়েছে যে Realme 9 Pro ফোনটা আসছে, এবং আরও তাদের মন ভেঙে গেছে যখন তারা দেখতে পারলো, জানতে পারলো যে Oppo Reno 6 Pro এই ফোনটা আসছে আগামী মাসে। আসলে ওপোর ফোন আসবে, রিয়েলমির ফোন আসবে, এর জন্য ওয়ানপ্লাসের গ্রাহকদের এত দুঃখ হবে কেন? হবে তার কারণ Oppo Reno 6 Pro আর Realme 9 Pro এই দুটো ফোন একই ফোন, এবং সেই দুটো ফোনের সাথে OnePlus Nord 2 একই ফোন হবে, এটা আমরা জানতে পারছি। অনেকেই এখানে বলবেন যে Realme 9 Pro সেই ফোনটাতে তো আছে Qualcomm Snapdragon 870 প্রসেসর, তাহলে আমরা কি করে বলছি যে সেটা OnePlus Nord 2 এর মতো একই ফোন হবে? আসলে ব্যাপারটা এটাই যে চায়নাতে যে Realme 9 Pro লঞ্চ হচ্ছে সেটাতে মিডিয়াটেকের প্রসেসর নেই। হ্যাঁ, এটা ঠিক কথা, সেখানে Qualcomm Snapdragon 870 প্রসেসর আছে, কিন্তু সেই ফোনটা হুবহু তো আসবে না OnePlus Nord 2 হয়ে। ওই জাস্ট প্রসেসর সামান্য পাল্টাবে, আর বাদ বাকি মোটামুটি সব কিছু একই থাকছে, এমনকি দেখতে পর্যন্ত একই হচ্ছে ফোনগুলো। এবং তারপর সেটার নাম শুধু কখনো হচ্ছে Oppo Reno 6 Pro, কখনো নাম হচ্ছে OnePlus Nord 2। দেখলে দুঃখ লাগে। এর আগে আমরা দেখেছি, বহুবার আমি আপনাদের বলেছি যে ওপোর ফোন আসলে একটু কম দামে রিব্র্যান্ডেড করে ওয়ানপ্লাসের ফোন তৈরি করা হয়। আমরা ওয়ানপ্লাসের ফোন বলে সেটা মাথায় তুলে লাফাই, অথচ আমরা খেয়ালও করি না সেটা আসলে ওপোরই ফোন। আমরা ওপোকে গালাগালি করি, অথচ ওয়ানপ্লাসকে ভালোবাসি। এরকমই একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। এবার ক্রমশ ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি রিয়েলমির ফোন, ওপোর ফোন সেটাই রিব্র্যান্ডেড করে ওয়ানপ্লাসের ফোন হিসাবে আসছে। এবং যত আমরা দেখতে পাচ্ছি এটা, তত আমাদের ওয়ানপ্লাসের প্রতি মোহটা কেটে যাচ্ছে, ওয়ানপ্লাসের ফ্যান বেস তত কমে যাচ্ছে, এবং ওয়ানপ্লাস যে স্পেশাল সেই জায়গাটাও ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমার ধারণা, যেরকম আগেও বলেছি আপনাদের, iQOO ব্র্যান্ডটা ভবিষ্যতে হয়তো ওয়ানপ্লাসের জায়গা নেবে, এবং এটাই হয়তো তাদের স্ট্র্যাটেজি হতেই পারে, বিজনেস স্ট্র্যাটেজি এটা। দেখা যাক, আগামী দিনের দিকে আমরা নজর রাখবো। এবং সব কিছু জানার জন্য অবশ্যই আবারও মনে করিয়ে দিই, আমাদের পরিবারের সদস্য না হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। আমরা সনিকে ভালোবাসি। আপনাদের প্রায়ই কমেন্ট থাকে যে সনিকে নিয়ে খবর দিই না কেন, সনির ফোন রিভিউ করি না কেন। তার কারণ এটাই যে সনি ব্যবসা ভালো করছে না। তারা এখনও ভালো ফোন নিয়ে আসে, কিন্তু সেই ফোনের যা দাম থাকে এবং এমন কিছু গণ্ডগোল থাকে সেই ফোনে, যে সেই ফোন খুব একটা মার্কেটে চলে না। আলটিমেটলি সনির ফোন ক্রমশ বিভিন্ন দেশ থেকে হারিয়ে যাচ্ছে। সনি লিমিটেড কয়েকটা দেশে নিজেদের ফোন লঞ্চ করছে, এবং যার ফলে সনির ফোন আমরা হাতে পাচ্ছি না, রিভিউ করতে পারছি না, এবং সনি ক্রমশ এত কম ফোন লঞ্চ করছে যে সনির খবর কমে যাচ্ছে। তো যাই হোক, সনির একটা নতুন ফোন আসছে, তাই সনির ফ্যানদের জন্য আজকের এই খবরটা খুব ইম্পর্টেন্ট। তাদের জানিয়ে রাখি, সনি Xperia 5 Mark III। হ্যাঁ, কি কঠিন নাম ভাবুন, সনির মাথা থেকে এরকম অসাধারণ নাম বেরোয়, সনি Xperia 5 Mark III। তো যাই হোক, সেই ফোনটা আসছে কারণ সেটা সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। আগামী দিনে সনির ফোন আমরা দেখতে পাবো, পৃথিবীর কয়েকটা দেশে, আমাদের কাছে আসবে না।
এবার আমরা বলবো এমন একটা ব্র্যান্ডের কথা যে ব্র্যান্ডটা একসময় এত বদনাম হয়েছে এখন স্মার্টফোন লঞ্চ করতে গেলেও লজ্জা পাচ্ছে। তারা আসলে স্মার্টফোন লঞ্চ করতে গেলে এখন একটু গোপনে গোপনে লঞ্চ করছে। ব্যাপারটা এরকমই যে রিয়েলমি এর আগে রিয়েলমি C25s লঞ্চ করেছিল চুপি চুপি। এবার তারা রিয়েলমির আর একটা ফোন রিয়েলমি C11 2021 এডিশন সেটা তারা আজকে ইন্ডিয়াতে লঞ্চ করে দিল চুপি চুপি গোপনে, কেউ জানে না। ইউটিউবে কটা ভিডিও আপনারা দেখেছেন? একটাও না। তো রিয়েলমি এরকমই করছে, এখন বাজেট ফোনগুলো তারা লুকিয়ে লুকিয়ে লঞ্চ করে দিচ্ছে এবং আমরা জানতে পারছি না। অবশ্য আমি বলবো এটা একদিক দিয়ে ভালো, রিয়েলমি এত ফোন লঞ্চ করে আমরা সেটা নিয়ে বিরক্ত হয়ে পড়ি আসলে। তবে যাই হোক না কেন, রিয়েলমি C11 2021 এডিশন এটা এসে গেছে। এবার আজকের টেক সাই গাই চ্যানেলের সাই অর্থাৎ সায়েন্সের খবর। হ্যাঁ, এটা স্পেশাল খবর আমাদের চ্যানেলে সবসময় থাকে। তবে খবরটা দেওয়ার আগে দু একটা কথা বলতে চাই আপনাদের সাথে, যে আমাদের চ্যানেলে প্রথম যখন টেক নিউজ শুরু হয়েছিল বাংলাতে, তারপর বহু চ্যানেল ক্রমশ টেক নিউজ শুরু করেছে। আমি চাই যে আরও বেশি চ্যানেল বাংলাতে টেক নিউজ বানাক, এবং আমি তার সাথে এটাও চাই টেক নিউজে সায়েন্সের খবর থাকুক। কেন বাঙালি দর্শকরা সায়েন্সের খবর দেখতে পাবে না? এবং যারা টেক নিউজ বানায় তাদের কাছে আমি বলবো আপনারা গিয়ে অনুরোধ করুন যাতে সায়েন্সের খবর সবাই দেয়। আমাদের চ্যানেলে শুধু সায়েন্সের খবর আসে, এই ব্যাপারটা খুব গর্বের এরকম নয়। আসলে আপনারা কত বেশি সায়েন্সের খবর দেখতে পাচ্ছেন আমি শুধু এটাই দেখতে চাই। তো আপনারা বিভিন্ন চ্যানেলে যারা টেক নিউজ বানায় তাদেরকে বলুন সায়েন্সের খবর দিতে, কারণ সায়েন্সের খবর বাঙালিরা জানবেন, এটাই হওয়া উচিত। হিন্দিতে ইংলিশে যারা টেক নিউজ বানায় তারা সায়েন্সের খবর দেয় না, তাই আমরাও সায়েন্সের খবর দেব না, এটা আমার শুনতেই কেমন লাগে। তো টেক নিউজ আসুক এবং তার সাথে সায়েন্সের খবরও আসুক। তো যে কথা হচ্ছিল সায়েন্সের খবরে, আজকে প্রথমেই বলবো যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যে স্পেস এক্স কোম্পানি অর্থাৎ এলন মাস্কের কোম্পানি, তারা যে মহাকাশ যাত্রীদের নিয়ে যাবে সেখানে 8 দিন রাখবে, তাদেরকে বেড়াতে নিয়ে যাবে, অর্থাৎ স্পেস ট্যুরিজম যে চালু করবে সেটা 2022 সালের জানুয়ারি মাস থেকে চালু হবে। এবং সেখানে যদি আপনি যেতে চান তাহলে আপনিও যেতে পারবেন, কারণ সেখানে সিটের দাম যা আছে সেই দামটা আপনি দিলে আপনিও সেখানে যেতে পারবেন, 8 দিন থাকতে পারবেন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে মহাকাশের দৃশ্য দেখবেন, পৃথিবীকে দেখবেন, এনজয় করবেন। এবং তার জন্য আপনাকে খরচা করতে হবে মাত্র $50 মিলিয়ন। কি 50 খুব কমই মনে হচ্ছে? এটা যদি আমরা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তাহলে এটা দাঁড়ায় মাত্র 400 কোটি ইন্ডিয়ান রুপি, বাংলাদেশি টাকায় ধরলে 420 বা 500 কোটি টাকার কাছাকাছি। তো সেক্ষেত্রে বুঝেই দেখুন যে এটা কতজন অ্যাফোর্ড করবেন। আপনি যদি আগ্রহী থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনি এলন মাস্কের সাথে মহাকাশে যাবেন এবং সেখানে গিয়ে 8 দিন কাটিয়ে আসবেন। এর পরের খবরটাও সায়েন্সের এবং এই সম্পর্কিতই। এলন মাস্কের কোম্পানি যদি মহাকাশে নিয়ে যায়, জেফ বেজোসের কোম্পানি কেন নিয়ে যাবে না? এবং তারাও স্পেস ট্যুরিজমকে প্রমোট করছে, তাদের ব্লু হরাইজন সংস্থা। এবং এলন মাস্ক নিজে কিন্তু স্পেসে যাচ্ছেন না, কিন্তু জেফ বেজোস তিনি নিজে স্পেসে যাবেন এবং তার সাথে তার ভাইও যাচ্ছেন। আরও একটা সিট খালি আছে, সেই সিটে কে যাবেন? নিলাম হচ্ছিল, সিটটা কে কত বেশি টাকা দিয়ে কিনবে সেটার জন্য নিলাম হচ্ছিল। শেষ অবধি একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যিনি নিজের নাম পরিচয় এখন অবধি প্রকাশ করেননি, আমরা জানতে পারিনি, জানতে পারলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো তিনি সেই সিটটা বুক করেছেন এবং তার জন্য তিনি খরচ করেছেন প্রায় 205 কোটি ইন্ডিয়ান রুপি, অর্থাৎ 2,80,00,000 বা $50 মিলিয়ন তিনি খরচা করেছেন। সেক্ষেত্রে বুঝেই দেখুন যে এই সিটটা কিন্তু তুলনামূলক সস্তায় বিক্রি হয়েছে। জেফ বেজোসের সাথে যাবে, তাও এত সস্তা, এটা কিন্তু আমার ঠিক লাগলো না। পরের খবরটা গ্লোবাল চিপ সংকট নিয়ে, অর্থাৎ আমরা গোটা দুনিয়ায় দেখতে পাচ্ছি যে সেমিকন্ডাক্টরের শর্টেজ দেখা দিচ্ছে, যার এফেক্ট আমরা স্মার্টফোনের দুনিয়ায় রোজ দেখছি। এই স্যামসাং গ্যালাক্সি S21 FE এই ফোনটা তো চিপ সংকটের জন্যই আপাতত আসছে না। তো যাই হোক না কেন, এর যে এফেক্টটা সেটা কিন্তু আমরা স্মার্টফোনের থেকে আরও বেশি দেখতে পাবো গাড়ির দুনিয়ায়। গাড়ি চিপ সংকটের জন্য প্রচণ্ডভাবে স্ট্রাগল করছে। গাড়ির শিল্পে এটা হচ্ছে যে হুন্ডাই কোম্পানি, সাউথ কোরিয়ার কোম্পানি, এবং হুন্ডাই আর কিয়া এই দুটো কোম্পানির মালিক একই ব্যক্তি। তো হুন্ডাই কোম্পানির সাউথ কোরিয়াতে 5টা কারখানা রয়েছে, এছাড়াও গোটা বিশ্বজুড়ে তাদের 10টা কারখানা রয়েছে। দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন কারখানা তারা বারবার বন্ধ করতে বাধ্য হচ্ছে। এর আগে তারা দক্ষিণ কোরিয়ার একটা কারখানা কয়েকদিনের জন্য বন্ধ রেখেছিল, ইন্ডিয়ার কারখানা তারা 10 দিনের জন্য বন্ধ রেখেছিল। এবার জানা যাচ্ছে আমেরিকার কারখানা তারা আগামী 3 সপ্তাহের জন্য বন্ধ রাখবে, কারণ চিপ শর্টেজ, তারা প্রোডাকশন করতে পারছে না। এতটাই খারাপ অবস্থায় পৌঁছেছে গ্লোবাল চিপ শর্টেজ। আপনারা ভাবছেন যে তাহলে আমরা স্মার্টফোন এত লঞ্চ হচ্ছে দেখছি কী করে? দেখছি এই কারণে যে কোম্পানিগুলোর কাছে 10টার বদলে হয়তো 5টা চিপ আছে, কিন্তু ওই 5টা চিপ দিয়েই তারা স্মার্টফোন এনে যাচ্ছে একের পর এক।
এবং বিশেষ করে স্যামসাংয়ের মতো কোম্পানি তারা যেটা করছে, তারা ফ্ল্যাগশিপ ফোন বা দামি ফোনগুলো আপাতত স্টপ করে দিচ্ছে, কম প্রোডাকশন করছে। তাই জন্যই শাওমির Mi 11 আলট্রা ফোনটা লঞ্চ হওয়ার পরও মার্কেটে অ্যাভেলেবেল নয়, তাই জন্যই আমি আজও সেটা কিনতে পারিনি, রিভিউ করতে পারিনি। তো স্যামসাং যেটা করছে, তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলো আপাতত কম প্রোডাকশন করছে, কিন্তু মিড বাজেটের সস্তা ফোনগুলো তারা প্রচুর প্রোডাকশন করছে, যেটুকু চিপ আছে সেটুকু দিয়ে সেখানে প্রোডাকশন তারা চালিয়ে যাচ্ছে। এইভাবেই আমরা চলছি। আমার ধারণা, এবং বিভিন্ন সিইওরা বলছেন যে আগামী 2 থেকে 3 বছর কিন্তু এই চিপ শর্টেজের ব্যাপারটা চলবে। কি দিন আসছে বুঝে দেখুন। পরের খবরটা iQOO নিয়ে। iQOOর ফোন আপনারা অনেকেই পছন্দ করেছেন। iQOO 7 ফোনটা আমরা রিভিউ করেছিলাম, iQOO Z3 ফোনটা রিভিউ করেছিলাম, এবং ব্যক্তিগতভাবে আমারও ফোনগুলো খুব পছন্দ হয়েছিল, এবং তার কারণও আছে। আসলে নতুন ব্র্যান্ড ভালো ফোন নিয়ে আসছে, কম দামে ফোন নিয়ে আসছে। বিশেষ করে তাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি দেখে মনে হচ্ছে আগামী দিনে OnePlus-এর ছেড়ে যাওয়া জায়গাটা তারা নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ কম দামে ভালো ফোন, ফ্ল্যাগশিপ কিলার হয়ে ওঠার তারা চেষ্টা করছে। তো iQOO কোম্পানির তরফ থেকে আমাদের আশা অনেক, বাংলাদেশেও iQOO কোম্পানি যাবে। তবে হ্যাঁ, এখন পরিস্থিতি যেরকম, কবে যাবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো আমি বলে দিতাম যে iQOO কোম্পানি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশে যাবে, কিন্তু এখন পরিস্থিতি যা, দেখা যাক কবে যায়। iQOOর তরফ থেকে iQOO ফোল্ড, iQOO রোল এবং iQOO স্লাইড আগামী দিনে আসছে। এটা ট্রেডমার্ক ফাইল হয়েছে, এবং আশা করছি 2021 সালে আমরা এই ফোনগুলো দেখতে পাবো না। আমার ধারণা এই ফোনগুলো 2022 সালেই আসবে। তবু iQOOর তরফ থেকে আসবে মানে এই ফোনগুলো সস্তায় ভালো ফোন হতেও পারে। দেখা যাক, আগ্রহ থাকবে, অপেক্ষাও থাকবে। 5G চতুর্দিকে 5G নিয়ে প্রচুর হাইপ, এবং আজকে ইন্ডিয়াতে এয়ারটেল কোম্পানি গুরুগ্রামে সাইবার হাবের ওখানে একটা 5G টেস্ট করেছে, এবং সেখানে তারা অপারেটিং ফ্রিকোয়েন্সি রেখেছিল 3.5 গিগাহার্টজ। এবং যখন একজন সাংবাদিক একটা ফোন নিয়ে দেখছিলেন যে প্র্যাকটিক্যালি কত স্পিড পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে সেখানে 1 গিগাবাইট স্পিড পাওয়া যাচ্ছে, এবং সেটা সাব-6 ব্যান্ড অবশ্যই, এবং সেটা 5G ব্যান্ড অবশ্যই, মিলিমিটার ওয়েভ নয়, তাতেই এত স্পিড পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো, আমরা যদি রিয়েল লাইফে যখন 2022 সালে বা 2023 সালে আমাদের কাছে অ্যাভেলেবেল হবে 5G, তখন আমরা যদি 150 থেকে 200 Mbps স্পিড পাই, তাহলেই যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, কোম্পানিগুলো চেষ্টা করছে, এটা নিয়ে সন্দেহ নেই। আগামী দিনে 5G কবে আমরা দেখতে পাবো, এটার জন্য আমারও খুব আগ্রহ আছে। তবে আমার মনে হয় না 2022 সালের শেষের আগে 5Gর খুব একটা কোনো সম্ভাবনা আছে আমাদের হাতে পৌঁছানোর। আজকে বাংলাদেশের স্পেশাল খবর, বাংলাদেশের খবর এটাই যে বাংলাদেশে খুব শিগগিরই এই ফোনটা লঞ্চ হতে চলেছে। হ্যাঁ, এই ফোনটা হচ্ছে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স হট 10S। এই ফোনটাতে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর আছে, এবং ফারহান আবিরের টুইট থেকে আমরা এটা জানতে পাচ্ছি যে খুব শিগগিরই এই ফোনটা আসবে। এবং এই ফোনটা আসা মানে রিয়েলমি নার্জো 30A সেটা মার্কেটে কম্পিটিশনে মনে হয় পেরে উঠবে না, যদি ইনফিনিক্স ঠিক দামে আনতে পারে। তো বাংলাদেশের দর্শকদের জন্য এটা একটা ভালো খবর। আমরাও খুব শিগগিরই ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স হট 10S এই ফোনটার রিভিউ আনবক্সিং নিয়ে আসবো। আজকে শেষ খবরে বলবো যে রিয়েলমির সাব ব্র্যান্ড ডিজো বা ডাইজো, সেই ডাইজো কোম্পানির একটা ফোন খুব শিগগিরই আসছে, যেটার বক্সের ছবি লিক হয়ে গেছে। এবং এই ডাইজো কোম্পানির ফোনটা হবে ফিচার ফোন, অর্থাৎ কিপ্যাডওয়ালা ফোন, অর্থাৎ রিয়েলমিও কিপ্যাডওয়ালা ফোনের মার্কেটে নেমে পড়লো। এবং রিয়েলমির যে এই ফোনটা আসবে, এই ফোনটা ছাড়াও আরও 2টো ফোন তারা নিয়ে আসছে। মাধব শেঠ টুইট করে জানিয়েছেন 2টো ফোন সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। রিয়েলমির কিপ্যাডওয়ালা ফোন, তার মানে টোটাল 3টে আমরা খুব শিগগিরই দেখতে পাবো। তো আজকের ভিডিও এই অবধি ছিল। ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।